আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে অসম্ভব মজাদার মুচমুচে পাকোড়া। কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়, আর বানানোর পর প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকে। তবে এর একটা খারাপ দিক রয়েছে, এটা বানানোর সাথে সাথেই খেয়ে ফেলতে হবে, নইলে ভাগে আর একটাও পাবেন না। লোভনীয় স্বাদের এই পাকোড়াটা বানানো এতটাই সহজ, ঘরে থাকা উপকরণে মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এখন স্লাইস করে সেদ্ধ করে নেওয়া একটা আলু নিয়ে নিলাম। আর আলুগুলোর খোসা আমি আগে থেকেই সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি আলুগুলো একটি গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। তবে আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে গ্রেটারের সাহায্যে করে নিলে কি হয়, এর মধ্যে লাম্পস থাকার আর কোনো সম্ভাবনাই থাকে না। আচ্ছা, আপনারা এখানে চাইলে সেদ্ধ ছাড়া মানে কাঁচা আলুটাও ইউজ করতে পারেন, তবে সেটা অবশ্যই সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো এই তো আলুটা এবার আমি সম্পূর্ণটাই সুন্দরভাবে গ্রেট করে নিলাম। তো এখন এবার আমি এখানে নিয়ে নিলাম মাঝারি সাইজের একটা গাজর। আর গাজরটা আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে ভালো মতো ওয়াশ করে নিয়েছি। তো গাজরটা এবার আমি গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে মিহি স্লাইস করে কেটে মানে কুচি করে কেটেও ইউজ করতে পারবেন। আচ্ছা, আপনারা চাইলে এখানে পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারবেন, যেমন মূলা, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, এনিথিং ইউজ করা যাবে। তো গাজরটা এবার আমি সুন্দরভাবে গ্রেট করে নিলাম। দেন এটাকে এবার একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে তার উপর একটি স্ট্রেনার নিয়ে নিলাম। দেন এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিড়া। আর আমি এখানে বাজারের খোলা চিড়াটাই ইউজ করছি। তো চিড়ায় যেহেতু অনেকগুলো ধুলা ময়লা থাকে, তাই এটাকে ধুয়ে ভালো মতো ওয়াশ করে নিতে হবে। তো অফ ক্যামেরায় এটাকে আমি ভালো মতো ধুয়ে ওয়াশ করে নিয়েছি। আর এইটা ওয়াশ করে নেওয়ার সময় এমনিতেই নরম হয়ে যাবে, তাই এটা ভিজিয়ে রাখার আর কোনো প্রয়োজন নেই। তো এবার সম্পূর্ণ চিড়াটাই আমি আগে থেকে গ্রেট করে নেওয়া ভেজিটেবলসগুলোর মধ্যে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এখানে চিড়ার পরিবর্তে ব্রেড গাম বা ব্রেড গুঁড়া করে সেটাও ইউজ করতে পারেন। তো প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ এবার আমি এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ কুচি করে নেওয়া ধনিয়া পাতা। আর এইটা দেওয়ার কারণে পাকোড়ার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া কাঁচামরিচ এবার আমি এখানে দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা নিজের পছন্দ মতো ইউজ করতে পারবেন। প্রায় 2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার আমি এখানে দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম। আর এইটা কিন্তু আমি একেবারে সামান্য পরিমাণে ইউজ করেছি, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো প্রায় 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। প্রায় 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম। আর আমরা যেহেতু আগেই কাঁচা মরিচ ইউজ করেছি, তাই এটা একটু বুঝে শুনে ইউজ করবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ কালো জিরা। আর এইটা দেওয়ার কারণে পাকোড়ার মধ্যে এতটাই সুন্দর স্মেল আসে, যা আমার সবচেয়ে বেশি পছন্দের। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ সাদা তিল। সাথে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। আচ্ছা, একটা কথা বলে রাখি, আপনারা চাইলে গোটা মশলাগুলো ইউজ না করলেও পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে বানানোর পর এই মশলাগুলো যখন দাঁতের নিচে পড়ে, সত্যি কিন্তু অসাধারণ লাগে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম 5 টাকা দামের যে 5 মিশালি মশলা পাওয়া যায়, সেটা একটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। তো এবার আমি সবগুলো উপকরণ একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। কারণ আমার কাছে আগের পাত্রটা একটু ছোট মনে হয়েছিল, তাই আপনারা অবশ্যই একটু বড় পাত্রে এটা তৈরি করার চেষ্টা করবেন। তো এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এটা একটু চেপে চেপে ভালো মতো মাখিয়ে নিতে হবে, যেন সবগুলো উপকরণ একসাথে একদম ভালো মতো মিশে যায়। তো এইটা এবার আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম। তো এবার আমি এখানে বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ বেসন।
আর এইখানে আমি বাজারে যে প্যাকেটজাত বেসনটা পাওয়া যায় সেটা ইউজ করছি। তো প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম। আর চালের গুঁড়াটা কিন্তু এখানে অবশ্যই ইউজ করতে হবে, তাহলে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে। আর কারো কাছে চালের গুঁড়া অ্যাভেলেবল না থাকলে আপনারা সুজি ব্লেন্ডারে গুঁড়া করে সেটা ইউজ করতে পারবেন। তো অ্যাট লাস্ট এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। আর এটা কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে অ্যাড করবেন, কারণ লবণটা বেশি হয়ে গেলে পাকোড়ার টেস্ট কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে সামান্য একটু করে পানি দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর পাকোড়ার এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা টাইপের করেই তৈরি করে নিতে হবে। তো এই ব্যাটারটা এবার আমি একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে, কারণ আমরা যেহেতু পাকোড়াটা বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই তৈরি করব, তাই এটা যত বেশি ভালো মতো মাখিয়ে নেবেন পাকোড়াটা কিন্তু ততটাই বেশি ক্রাঞ্চি হবে। তো সবজির এই পাকোড়াটা খেতে এতটাই মজা হয় যে আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। আর বর্ষাকালে তো চায়ের সাথে এরকম পাকোড়া পেলে আর কিছুই লাগবে না। আর বাচ্চারা তো চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ করে ফেলবে। তো এই ব্যাটারটা আমি অফ ক্যামেরায় প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এইটা এবার একেবারে রেডি। আর এই ডোটা রেস্টে রাখারও কোনো প্রয়োজন পড়ে না, ইনস্ট্যান্ট পাকোড়া বানিয়ে নেওয়া যায়। তো এই পাকোড়ার ডোটা ঠিক এইরকম টাইপের হবে, খুব বেশি শক্ত না খুব বেশি নরমও না। তো এবার আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একদম লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিয়েছি। আর তেলটা ঠিক এইরকমভাবে গরম করে নিতে হবে যেন পাকোড়াগুলো দিয়ে নেওয়ার পর এখানে কোনো বাবলস না উঠে, মানে ওই আর কি এখানে যেন কোনো বেশি বাবলস না থাকে। আর তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিলে কি হবে, পাকোড়াগুলোর ওপরে কালার চলে আসবে এবং ভিতর কিন্তু কাঁচাই থেকে যাবে, আর এগুলো মুচমুচেও হবে না। তো এইখানে এবার আমি ছোট ছোট এরকম সাইজের করে অনেকগুলো পাকোড়া দিয়ে নিলাম। আর এগুলো কিন্তু অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, নইলে একটির সাথে আরেকটি লেগে যাবে। তো এবার আমি এগুলো সবগুলো দিয়ে নেওয়ার পর হালকা করে ভেজে একটু নাড়িয়ে দিলাম যেন একটির সাথে আরেকটি লেগে না যায়। তো এইগুলো এবার একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো পাকোড়াগুলো এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভালো মতো ভেজে নিলাম। তো এগুলোর মধ্যে এবার পছন্দ মতো কালার চলে আসলে এগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম। আর উঠিয়ে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। আর অবশ্যই উঠিয়ে টিস্যু পেপারের উপর রাখবেন, তাহলে এর মধ্যে এক্সট্রা তেলটা শোক করে নেবে। তো সেমভাবে করে এবার আমি পরের পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। আর এগুলো আপনারা ছোট অথবা বড় যে কোনো সাইজের করেই তৈরি করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো সেমভাবে করে এবার আমি সবগুলো পাকোড়া একদম সুন্দরভাবে ভেজে নিলাম। তো এগুলোর এবার আমি অরিজিনাল সাউন্ডটা রেখে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন এগুলো ঠিক কী পরিমাণ মুচমুচে হয়েছে। তো আশা করি আপনারা শব্দ শুনেই নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মুচমুচে আলুর পাকোড়া। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার আগেই লোভনীয় স্বাদের এই পাকোড়াটা স্বাদ নিতে ভুলবেন না যেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।